গুনে গুনে 5 মিনিটের মধ্যে কাজী অফিসে পৌঁছালো স্পর্শ আর মুগ্ধতা। স্পর্শ গাড়ি থেকে নামতে না নামতেই মুগ্ধতা কাজী অফিসের দিকে ছুটলো। মুগ্ধতা দৌড়াচ্ছে আর বলছে, স্পর্শ আর 10 মিনিট প্লিজ, তাড়াতাড়ি আসুন। স্পর্শর পেট ফেটে হাসি আসছে মুগ্ধতার কাজ দেখে। এক তো মেয়েটা হজমের ওষুধকে ঘুমের ওষুধ ভেবে খেয়েছে, তার উপর পাগলামি। আসলে ঘুমের ওষুধ মুগ্ধতার বাসায় রাখা হয় না মুগ্ধতার জন্য, রাখলেও খুব গোপনে লুকিয়ে রাখা হয় সব ওষুধের থেকে আলাদা করে। আর মুগ্ধতা সেই ভুলটাই করেছে। স্পর্শ হাঁটছে আর ভীষণ রকম হাসি পাচ্ছে ওর। মুগ্ধতা স্পর্শকে হাতি ইশারা করছে আর ডেকে বলছে, প্লিজ আসুন না, তাড়াতাড়ি বিয়ে করব, তারপর আমাকে হসপিটালে যেতে হবে। স্পর্শ আর পারছে না হাসি আটকে রাখতে। এবার হো হো করে উন্মাদের মতো করে হেসে গাড়িতে লুটুপুটি খাচ্ছে। স্পর্শ হাসছে আর বলছে, হজমের ওষুধ খেলে কেউ মরে না আমার পিঙ্কিশ নাগিন। আমার এত হাসি পাচ্ছে কেন? হ্যাঁ আচ্ছা, হাসি পাচ্ছে যখন হেসেই নি, ঠিক আছে? এই সুযোগ তো আর বারবার আসবে না। পরে আমাদের বেবিদেরকেও তো বলতে হবে যে তার আম্মু বিয়ে করার জন্য কি পাগলামোটাই না করেছিল, যদিও তারা তার মায়ের মতোই ড্রামাবাজ হবে। শিওর। মুগ্ধতার বিরক্তি লাগছে। ওষুধের ইফেক্ট যতটা না হচ্ছে তার থেকে বেশি ভয়ে ওর হাত পা কাঁপছে। মুগ্ধতার চোখে জল চলে এসেছে। মৃত্যুকে মানুষ বড্ড ভয় পায়, তাই আর ভীষণভাবে বাঁচতে ইচ্ছে করে যখন তার মৃত্যু তাদের খুব কাছে চলে আসে। মুগ্ধতারও অবস্থা ঠিক এমনই। মুগ্ধতা ফুপিয়ে কাঁদছে আর বলছে, আপনি হাসছেন? আমি এখনই মরে যাই তাহলে তো আপনার ভালোই হয়, তাই না? আপনি আবার নতুন করে বিয়ে করতে পারবেন, তাই না? আমি সব বুঝি, আপনি তো আমাকে ভালোই বাসেন না। একবার আমি শুধু বেঁচে যাই, আর কখনো এই সুসাইড করার চেষ্টাও করব না। বাবা, আজকে খুব ভয় লাগছে, কখন কি হয়ে যায়। স্পর্শ ওর হাসি থামিয়ে মুগ্ধতার কাছে গিয়ে বলল, প্রমিস করো কখনো আর এমন বোকামি করবে না। আরে প্রমিস করছি তো, আর এমন করবো না কখনো। প্লিজ তাড়াতাড়ি চলুন, আর বেশি সময় নেই। আমার হাত পা ভীষণ রকম কাঁপছে। স্পর্শ মুগ্ধতাকে কোলে তুলে নিল। মুগ্ধতা ভীষণভাবে ভয় পাচ্ছে। সত্যি আজ ওর যদি কিছু হয়ে যায় তাহলে? মুগ্ধতা স্পর্শের বুকে মাথা রাখলো আর গলা জড়িয়ে আছে বেশ শক্ত করে। স্পর্শ মুগ্ধতাকে কাজী অফিসের ভিতর নিয়ে গিয়ে বসালো। মুগ্ধতা সবাইকে দেখলো সেখানে উপস্থিত আছে। মুগ্ধতার বাবা চেয়ারে হাত পা ছেড়ে আবুলের মতো বসে আছেন। এটা ওনার মেয়ে কি করে ফেললেন? এত বোকা কেন মেয়েটা? এখন যদি সত্যি মুগ্ধতার কিছু হয়ে যায় তাহলে ওনাদের কি হবে? আর স্পর্শের বা মুগ্ধতাকে হসপিটালে না নিয়ে গিয়ে আগে বিয়ে করতে কেন এনেছে? এগুলো ভেবে ওনার আরও বেশি রাগ হচ্ছে। মুগ্ধতার শরীর নেতিয়ে আসছে ভয়ে। সবার মুখে আতঙ্কের ছাপ। সবাই শুধু স্পর্শর গতি প্রকৃতি দেখছে। খুবই ঠান্ডা মাথায় সবটা সামলাচ্ছে স্পর্শ। এদিকে মুগ্ধতা একটু চোট পেলেই স্পর্শ পুরো বাড়ি মাথায় করে রাখে। ফের সেখানে মুগ্ধতা ঘুমের ওষুধ খেয়েছে, তাও স্পর্শের কোনো হেলদোল নেই দেখে বিষয়টা সবাইকে ভাবাচ্ছে। কাগজপত্র সব রেডি ছিল। 2 মিনিটের মধ্যে রেজিস্ট্রি পেপারটা মুগ্ধতার সামনে ধরল স্পর্শ। সাইন ইট। তোমার না ইচ্ছা ছিল এই পিঙ্কিশ বান্দরকে বিয়ে করে আহনাফ মুগ্ধতা হবে? সো ডু ইট। মুগ্ধতা স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। চোখের কোণা জলে ভরা। স্পর্শকে ঝাপসা চোখে দেখছে ও। চোখের পাতা ফেলতেই মুগ্ধতার জল করালো চোখ থেকে। স্পর্শর দিকে তাকিয়ে বলল, আই রিয়েলি ওয়ান্ট টু বি আহনাফ মুগ্ধ। আই উইল। কথাটা বলে মুগ্ধতা কাঁপা কাঁপা হাতে সই করে দিল। মুগ্ধতা সই করে স্পর্শের বুকে মাথা রাখলো। ক্লান্ত লাগছে খুব, মনে ভয়টা বেশি কাজ করছে, তাই মুগ্ধতার জ্ঞান হারানোর উপক্রম। স্পর্শ বাম হাত দিয়ে মুগ্ধতাকে জড়িয়ে ধরে ডান হাত দিয়ে সিগনেচার করলো। তারপর দুজন 3 বার কবুল বলল। মুগ্ধতা এক হাতে স্পর্শের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর আরেক হাতে স্পর্শের শার্ট খামচি মেরে ধরেছে। বড্ড ভয় করছে ওর। সবাই তো খুব খুশি, কিন্তু ভয়ও লাগছে সবার মুগ্ধতাকে নিয়ে। বিয়ে হয়ে যেতেই তামিম খান স্পর্শকে বলেন, তুমি কি আমার মেয়েটাকে মারবে স্পর্শ? দেখছো না ওর কি হাল? তোমার জন্য আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। মুগ্ধতার মা শিফা খান কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়েটা কেমন কাঁপছে, প্লিজ ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। স্পর্শের মা বলল, কি রে স্পর্শ, তোর সবার কথা কি কানে যাচ্ছে না? মেয়েটা তো মরে যাবে রে। স্পর্শ এবার ধমক দিয়ে সবাইকে বলল, কি এত মেয়ে মেয়ে করছো? হ্যাঁ, মেয়ে যখন সুইসাইড করতে যায় তখন খেয়াল থাকে না? তখন তাকে আটকাতে পারো না? মেয়েটাকে তো আদরে বাদর করেছো তোমরা।
আজ থেকে ও আমার বউ। ওর জন্য কি ব্যবস্থা করতে হবে, কি হবে না হবে সেটা আমিই বুঝবো। তোমরা এখান থেকে যাও, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ, আর ওর কিচ্ছু হবে না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট হার। সবাই মনের ভিতর একবার ভয় আর দোটানা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তামিম খান গজগজ করতে করতে শিফা খানকে বলেন, ঠিকই তো তুমিও মেয়েটার একটু খেয়াল রাখতে পারো না? উনি কিছু বলেন না। উনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। সবাই রুম থেকে বেরিয়ে যেতেই স্পর্শ মুগ্ধতাকে ওর মুখোমুখি ধরে বসাতেই মুগ্ধতার মাথা নেতিয়ে গেল। মুগ্ধতার চোখ ছোট ছোট হয়ে আসছে। মুগ্ধতা ফিকে গলায় বলল, আমার কাছে আর একটু সময় নেই, তাই না বলুন? 30 মিনিট তো হয়ে গেছে, আমি কি তাহলে আর বাঁচবো না? স্পর্শ খুবই নর্মাল থেকে বলল, না, বাঁচবে না। পিঙ্কিশ নাগিন উইল ডান্স সুন। মুগ্ধতার চোখ দিয়ে জল পড়ছে। জানেন তো, আমি না আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক। পাগলামিও করি আপনার জন্য, কিন্তু আপনাকে পেতে আমার এই সুসাইড করার কাজটা ভুল। এই দেখুন, এখন তো আমি আহনাফ মুগ্ধ মানে পিঙ্কিশ বান্দরের পিঙ্কিশ নাগিন বউ। যদি বান্দর আর নাগিন কখনো একসাথে থাকতে পারে না, তাই হয়তো আমি চলে যাচ্ছি। আমার এই কাজের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাই না? স্পর্শ সাবলীলভাবেই মাথা নাড়ল, যার অর্থ এর কোনো ক্ষমা নেই। আত্মহত্যা মহাপাপ, আর এমনিটা তাই করে ফেললাম। কিন্তু আমি তো আমাকে হসপিটাল নিয়ে গেলেন না, তাহলে তো আমি বেঁচে গেলেও বেঁচে যেতে পারতাম। ও আপনি আবার আমাকে বাঁচাবেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি তো আবার বিয়ে করবেন। আপনি এটাও বললেন না যে ভালোবাসি। কথাটা বলে আবার ফুপিয়ে কাঁদল মুগ্ধতা। স্পর্শ ঠোঁট চেপে হাসছে, তা দেখে মুগ্ধতার রাগ হলো। রেগে গিয়ে বলল, তুই হাসছিস তো? দেখবি তোর বিয়ে হবে না স্পর্শ, তুই চিরকুমার থাকবি। আর 30 মিনিট হয়ে গেছে, তাই আমিও এখন মরে যাচ্ছি। টাটা। স্পর্শ মুগ্ধতাকে জাপটে ধরে বলল, আমি তো বিবাহিতা এখন, আমার কলিজা মার্কা নাগিনের বর। আর আমি আমার নাগিনটাকে পিঙ্কিশ টাইপের ভালোবাসি। তোমাকে না বললেও মনে মনে নিজের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সত্যি? তুমি এখনো মরনি? আমি তো মজা করে বললাম। ও, ভালোবাসে না তাহলে মরে যাচ্ছি, বেঁচে থেকে কি লাভ? স্পর্শ হো হো করে হাসছে। মেয়েটার মাথা ঠিক নেই, যে কি বলছে জ্ঞান ফেলে আবার পাগলমো করবে। স্পর্শ মুগ্ধতাকে কোলে তুলে নিল। মুগ্ধতার সেন্স নেই। আজ থেকে মুগ্ধ ওর, শুধু ওর, আর কারো না। নিজের মতো করে এবার থেকে মুগ্ধতাকে সামলাবে। কখনো ভালোবেসে, কখনো বকাঝকা করে, তো আবার কখনো আদর করে, কারণ সেই অধিকার এখন স্পর্শর আছে। আমি কোথায়? এটা আমি কি দেখছি? আমি কি নাগিনদের হাতে চলে এসেছি? কিন্তু না, এটা তো পিঙ্কিশ বান্দর রুম। তাহলে আমি কি এখনো বেঁচে আছি? পাশ থেকে স্পর্শ বলে উঠল, এত ড্রামাবাজি বন্ধ করে পড়তে বসো ফার্স্ট। 5 মিনিটের মধ্যে যেন দেখি যে পড়তে বসেছ। মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে বলল, আমি বেঁচে আছি? বেঁচে আছো। আরও 5-6টা তোমার মতো পিঙ্কিশ নগানের জন্ম দেবে, তাই হয়েছে আপনার ড্রামাবাজি। যাও, এবার পড়তে বসো। 6টা বাচ্চা কে নাই ভাই? আমি তো নিজেই নিজেকে সামলাতে পারি না। আপনি চাইলেই সব পারেন আপা, আমাকে একটু উৎসাহ দিয়েন। স্পর্শ, অনেক ড্রামাবাজি হয়েছে, এবার পড়তে বসো। কালকেই কলেজ যাবে, আর সকাল সকাল উঠবে। হ্যাঁ, আমাকে ঘুম থেকে ডাকতে হলে কিন্তু খবর আছে তোমার। আরও রুলস আছে, সেগুলো আমি সময় হলে আস্তে আস্তে বলে দেব। নাও এখন পড়াশোনা করো, আর কলেজের উটকো ঝামেলায় জড়ালে কিন্তু তোমার খবর আছে। আরো কিছু রুলস আছে কি? আছে। সারাদিন রুলসের মধ্যে যা খুশি করবে। সন্ধ্যায় আমি বাসায় থাকি, অ্যাকসেপ্ট নাইট ডিউটি। হ্যাঁ, ওই টাইমটা পুরোটা আমার জন্য, ওকে? আরো কিছু থাকলে বলিয়ান। আপাতত এটুকুই। মুগ্ধতা বিন, তোমার উপর ঠাড়া পড়ছে, নিয়ে চিল কর বিবাহিত লাইফ। কিছু বললে? আপনি অনেক সুইট। ঘুমের জন্য চোখে জ্বালা করছে মুগ্ধতার। সেই কখন থেকে বই পড়ে যাচ্ছে। 9:30 সময় ডিনার করে এসে আবার পড়তে শুরু করেছে। এরপর এখন প্রায় 1:30 বাজে, এখনও বই পড়ে যাচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ আর কত পড়বে? স্পর্শ এতক্ষণ ধরে ল্যাপটপে মুখ গুজে কাজ করছিল মুগ্ধতার পাশে বসেই, কিন্তু এখন বেলকুনিতে গিয়ে কফি খাচ্ছে। নিজের কফিটা নিজে বানিয়ে নিয়েছে।
আসলে তার বউটা তো আর ব্ল্যাক কফি বানাতে পারে না, তাও আবার উইথাউট সুগার, তাই ও নিজেই বানিয়ে নিয়েছে। মুগ্ধতা বানাতে পারলেও হয়তো মুগ্ধতার পর ডিস্টার্ব করে ওকে কখনোই কফি বানাতে বলতো না স্পর্শ। মুগ্ধতা দেখছে যে স্পর্শ কফি খাচ্ছে আর বেলকনিতে পায়চারি করছে। ফিজিওলজির বইটা ব্যাগে আছে, এটা এখনও ব্যাগ থেকে বাইর করেনি। বইটা ওর খুবই অপছন্দের, বাকিস স্পর্শ এখনও জানে না। মুগ্ধতা বইটা বন্ধ করে বলল, আমার আর ভালো লাগছে না, আমি একটু ঘুমোবো। এই লেট নাইট ঘুমিয়ে আমি সকালে তাড়াতাড়ি উঠবো কি করে? ওনার না হয় কালকে নাইট ডিউটি, তাই সারা সকাল পড়ে পড়ে ঘুমাবে, আর আমি কি না দেরি করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠবো? এটা হবে না। মুগ্ধতার বিবেই স্পর্শর কানে যাচ্ছে। মুগ্ধতার দিকে এক পলক তাকিয়ে মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল, পড়ার আওয়াজ আসছে না কেন আমার কান অব্দি? ফিনিশ দ্য চ্যাপ্টার ফার্স্ট। মুগ্ধতার খুব রাগ লাগছে স্পর্শের উপর। লোকটা এমন কেন? মুগ্ধতা বলল, পড়ছি তো, বড় হয়ে গেছেন নাকি? ওকে, তাহলে আরও এক্সট্রা স্টাডি আওয়ার হিসেবে 30 মিনিট বাড়ানো হলো। মুগ্ধতা মনে মনে বলল, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। মুগ্ধতা, তুই তো জ্ঞান এইভাবে বলে হবে না, আমাকে সুইট ভাবে বলতে হবে। কি কিউট আমার কলেজে মার্কা বিহেভ করতে হবে, যা আমি একদমই পারি না। মুগ্ধতা এবার নরম সুরে বলল, আসলে বলছিলাম কি, আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যেতে গেলেও তো আপনার পারমিশন লাগে, তাই বলছিলাম আর কি। গো, বাট রুমের বাইরে যদি এক পাও বাড়িয়েছ বা আম্মুর রুমে চলে যাওয়ার চেষ্টা করেছো, তাহলে কিন্তু খবর আছে। বুঝছে গেল কি করে? আমি তো ভেবেছিলাম ওয়াশরুমের নাম করে টু করে ভূমির রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। আসলে ফকিন্নি মার্কা বান্দর জামাই হলে যা হয় আর কি, ওনার সাথে ঘুমোনেই উনি কত কাছে চলে আসে, আমার হার্টবিট বেড়ে যায়, কেমন মাথা ভন ভন করে ঘুরে। তবে যাই হোক, এই সুযোগে একটু আশ্রম থেকে তো ঘুরে আসা যেতেই পারে। মুগ্ধতা বিছানা থেকে নামলো, হেলে দুলে ওয়াশরুমে ঢুকলো। কয়েক মিনিটের মধ্যেই মুগ্ধতা বেরিয়ে এলো। বিছানার দিকে এগোতেই দেখলো ওর ফোন বাজছে, কিন্তু তার আগে ওর স্পর্শ দিকে চোখ গেল। স্পর্শ এত রাতে কার সাথে যেন বেশ হেসে হেসে কথা বলছে। মুগ্ধতা পা টিপে টিপে আড়ালে গিয়ে শোনার চেষ্টা করলো যে স্পর্শ ঠিক কার সাথে কথা বলছে। যদি স্পর্শ এত রাতে কোনো মেয়ের সাথে খোশ গল্প জুড়ে দেয়, তো মুগ্ধতা স্পর্শকে জানে মেরে দেবে। আর যাই হোক, ও স্পর্শকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আসলে কালকে আমার নাইট ডিউটি আছে, তো তাই একটু লেট করেই উঠবো সকালে, আর এখন একটু রাত জাগতে ইচ্ছে করছে, তাই আর কি। অপর পাশে একটা ছেলে কথা বলছে নাকি মেয়ে কথা বলছে, মুগ্ধতা বুঝতে পারছে না। তবে রাগ লাগছে স্পর্শকে এভাবে ফোনে হেসে হেসে কথা বলছে দেখে। কই, ওর সাথে তো স্পর্শ কখনো এমন হেসে কথা বলে না। মুগ্ধতা আবার কান পাততেই যাবে, তখনই আবার ওর ফোন বেজে উঠল। তাই স্পর্শর বাকি কথা আর ওর শোনা হলো না। মুগ্ধতা দৌড়ে গিয়ে ফোন তুলল। শুভ্রতা ফোন করেছে। ফোন ধরতেই শুভ্রতা রেগে গিয়ে বলল, কি করে ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? জানিস কতবার কল দিয়েছি? মুগ্ধতা বাঁকা চোখে তাকিয়ে বলল, কতবার? একবার। সত্যি অনেকবার কল করে ফেলেছিস দোস্ত, ফকিরের মতো কথা বলছিস কেন? একবার কল করছিস, 2বারের বেলায় ধরছি। শুভ্রতা হো হো করে হেসে বলল, দোস্ত শান্ত হ, আমি তো মজা করছিলাম। আমি তো ভাবছিলাম বাসর রাতে জামাইয়ের সাথে রোমান্স করছিলি, তাই আমার ফোন ধরিস নেই। হ্যাঁ, বাসরাত আমার আবার, আর এই বান্দরের ইবলিশ কার কার সাথে বাসর করব? ওই পিঙ্কিশ বান্দরটার সাথে, যে কিনা এত রাত অব্দি একটা কলেজে মার্কা নাগিনকে জাগিয়ে রেখে বই পড়াচ্ছে, আবার স্টাডি টাইমে 30 মিনিট বাড়িয়ে দিয়েছে। আর তুই বাসরের কথা বলছিস? আর আমার বিয়ের কথা তুই কিভাবে জানলি? আমি তো বলিনি। তুমি তো বলো নাই, রোজা ভাবি বলেছে। আমার তো এখন তোর উপর প্রচুর রাগ লাগছে। আর যাই হোক, তুই আমাকে বলবি না? দোস্ত, আমি তো সিরিয়াস সুসাইড করতে গিয়েছিলাম। ঘুমের ওষুধের শিশি থেকে 7 ঘুমের ওষুধও খেয়েছিলাম, কিন্তু কোন কালী নাগ আর নাগিন ওখানে হজমের ওষুধ রেখে দিয়েছে।
কথাটা শুনে সুব্রতা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হজমের ওষুধ খেয়ে কিনা সিরিয়াস সুসাইড। সুব্রতাকে হাসতে দেখে মুগ্ধতা রেগে বলল, হাসবি না একদম, বুঝলি? তুইও ওই পিঙ্কিশ বান্দরের। আর বেশি কিছু বলতে পারল না। স্পর্শ ওর দিকে বাঁকা চোখে তাকাতে তাকাতে রুমে ঢুকছে। মুগ্ধতা স্পর্শকে দেখে বলল, সুব্রতা ফোন করেছে, কথা বলেই। ইয়ার কন্টিনিউ, বাট অনলি 5 মিনিটস। 5 মিনিটস মানে 5 মিনিটস। মুগ্ধতা একগাল হাসি নিয়ে বলল, আপনার ওই কিউট কলিজা মার্কা বেলকুনিতে গিয়ে কথা বলি। রুমে গরম লাগছে তাই আর কি। রুমে এসি চলছে তাও গরম লাগছে? আমি তো জানতাম নাগিনদের রক্ত ঠান্ডা, বাট তোমার তো দেখছি গরম। তোমার কি মিউটেশন হচ্ছে মুগ্ধ? মেবি। এখন যাই। কোথায় যাবে এত রাতে? ওই যে ব্যালকনিতে শুভ্রার সাথে কথা বলতে। আপনি কত সহজে সব ভুলে যান। আপনি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলেন, ভাবলেই অবাক লাগে। কথাটা শুনে স্পর্শের খুব হাসি পেল। এইভাবে তাকিয়ে আছেন যে, আমাকে সুন্দর লাগছে তাই না? তবু এবার যাই, সুব্রতা কলে আছে। যাও, বাট আবার সুইসাইড করার চেষ্টা করবে না কিন্তু। ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে হাত পা ভেঙো না, কারণ ওখান থেকে পড়লে তুমি মরবে না। এবার যাই। গো, বাট 3 মিনিটস অনলি। 5 ছিল 3 হলো কিভাবে? এই যে তুমি এত আজাইরা কথা বলে 2 মিনিট নষ্ট করলে, সেই জন্য 2 মিনিট কিন্তু লেট করে ফেলেছো। আমি ঘুমাবো তুমি আসলে। নাও ফার্স্ট। কথাটা শুনতেই মুগ্ধতা দৌড় দিল বেলকুনিতে। সুব্রতা ওদের কথা শুনছে আর হেসে কুটিকুটি হচ্ছে। দুজনে সারাদিন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করে। মুগ্ধতায় বেলকুনি থেকে পিছন ফিরে বাইরের দিকে তাকিয়ে সুব্রতার সাথে গল্প করছে। 2 মিনিটেরও বেশি হয়ে গেছে। হঠাৎ মুগ্ধতা অনুভব করলো ও হাওয়াতে ভাসছে। চোখ বন্ধ করে নিল এতক্ষণ। হঠাৎ চোখ খুলে দেখলো স্পর্শ ওকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছে। স্পর্শকে কোলে নিতে দেখে মুগ্ধতা বলল, এই, আপনি কোলে নিলেন কেন আমায়? আমার এখনো সুব্রতার সাথে কথা কমপ্লিট হয়নি। স্পর্শ বলল, তোমার 2 মিনিট শেষ, আর তোমার শুভ্রতার সাথে কথা কখনো শেষ হবেও না। তাই আর বেশি চেঁচামেচি করো না। নতুন বউ বেশি চেঁচামেচি করলে আব্বু ভাববে আমি বেশি অত্যাচার করছি তোমার উপর। তাই শান্ত হয়ে থাকো। স্পর্শ এবার সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, শুভ্রতা, আজকে তোমার এই বেস্ট ফ্রেন্ডের বাসর রাত, তাই বুঝতেই তো পারছো। সুব্রতা মুচকি এসে বলল, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। প্লিজ কন্টিনিউ। এখন আর ডিস্টার্ব করছি না। হ্যাপি বাসর ভাইয়া। কথাটা বলে সুব্রতা ফোন কেটে দিল। মুগ্ধতার গলা শুকিয়ে আসছে ভয়ে। আবার সেই আগের মতো ফিলিংস আসছে। হার্টবিট বাড়ছে। অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। স্পর্শকেও নর্মাল লাগছে না। অদ্ভুত নেশাগ্রস্ত চাহনি তার। মুগ্ধতাকে বিছানায় নামাতেই মুগ্ধতা পালাতে গেলে স্পর্শ হাত ধরে বলল, রোমান্স ইজ রোমান্স, ডোন্ট ক্রিয়েট এনি ডিস্টারবেন্স। মুগ্ধতা কাঁপা কাঁপা গলায় বলল, স্পর্শ, গুড মর্নিং জনঘন। মুগ্ধতা সকাল সকাল উঠে পড়েছে। স্পর্শের আগেই উঠেছে। শাও নিয়ে রেডিও হয়ে গেছে কলেজের জন্য। একটা হোয়াইট টপ আর একটা ব্লু জিন্স পরেছে, আর হোয়াইট অ্যাপ্রনটা এক হাতে ঝুলিয়ে নিয়েছে। স্পর্শ এখনো ঘুমোচ্ছে। স্পর্শের সামনে গিয়ে বলল, আপনি কি আমাকে আজকে কলেজে দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? স্পর্শ ঘুমে কাতর। এত ঘুমও ঘুমায় না, নিজের ঘুম কন্ট্রোল করেই রাখে। স্পর্শ উঠছে না দেখে মুগ্ধতা বলল, আমি দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? স্পর্শ চোখ খুলে পিটপিট করে তাকিয়ে বলল, আমি দিয়ে আসবো, ওয়েট 10 মিনিটস। মুগ্ধতা মনে মনে, রোজ রোজ দিয়ে আসার কি আছে? একদিন তো আমাকে একা যেতে দিন। আমাকে পুরো ঢাকা ঘুরে কলেজে পৌঁছানোর তো একটা সুযোগ দিন। আর তাছাড়া শিবাত স্যার আজকে মুগ্ধতার প্যারেন্টসকে দেখা করতে বলেছিল ওনার সাথে। যদিও এসব কাজ স্পর্শই সামলায়। আর আজ যদি স্পর্শ কলেজে যায় তো মুগ্ধতা শেষ। ও কোনোভাবেই চাইছে না আজ কলেজে যেতে, আর না স্পর্শকে যেতে দিতে। এখন যদি ও বলে ওর শরীর ভালো না, তবুও স্পর্শ ওর কথা বিশ্বাস করবে না, কারণ এটা পুরনো বাহানা। তাই স্পর্শকে দেখে আন্দাজে একটা ঢিল ছুলো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। কিছু হয়েছে আপনার? স্পর্শ মাথা নিচু করে বলল, একটু মাথা ধরেছে। মুগ্ধতা একটা সুযোগ পেয়েছে, তা এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। স্পর্শকে বলল, আপনার শরীর ভালো না?
আপনার যাওয়ার দরকার নেই। তাছাড়া আমি তো এখন যথেষ্ট বড় হয়ে গেছি, একা একা তো আর যাচ্ছি না, বাসার গাড়ি করে যাচ্ছি, চিন্তা কিসের? না, আমি দিয়ে আসবো তোমাকে। স্পর্শর কোনো কথা মুগ্ধতা শুনল না। অবশেষে এই প্রথমবার স্পর্শকে পটিয়ে পাঠিয়ে ও কোনো কাজ হাসিল করতে পেরেছে। মুগ্ধতার খুশি আর দেখে কে। আজও কলেজে যাবে না, পুরো পুরান ঢাকা ও আজ ঘুরবে। হাতির ঝিল থেকে শুরু করে সব জায়গা ঘুরবে। 10:30। কি রে মুগ্ধ, তুই আজ কলেজে এলি না যে? রাতে ঘুম হয়নি বলে কি এখনো ঘুমাচ্ছিস নাকি? আজকে আমি স্বাধীন, পুরো স্বাধীন। আজকে কলেজে যাব না, আজ পুরো পুরান ঢাকা ঘুরবো আমি। ভাইয়ের সাথে নাকি? আরে না, আমি একা। ওখানে বোকা বানিয়ে আমি একাই এই প্রথমবার। কিভাবে? মুগ্ধতা সুব্রতাকে সব বলল। সুব্রতা অবাক। তুই আমাকে বলিসনি কেন? আমিও তোর সাথে যেতাম। পুরান ঢাকাতে নাহিদ ভাইয়ের বাসা, তাই তুই আসিস না এই চত্বরে, তাই বলিনি। ঠিক। স্পর্শ ভাইয়া যদি জেনে যায় যে তুই কলেজে না এসে ভাইকে বোকা বানিয়ে ঢাকা করছিস, তাহলে বুঝতে পারছিস ভাইয়া তোর কি হাল করবে? কিছু হবে না, আমি ঠিক সামনে নেব। মুগ্ধতা কল কেটে হাতির ঝিলের দিকে গেল। আহা কি আনন্দ, আকাশে বাতাসে তা ধিন ধিন ধিন, হাতির ঠ্যাং বগের ঠ্যাং। তারপর তারপর আর কি হবে? কিছু তো একটা হবে। কবিতাটা মিলছে না কেন? মুগ্ধতা উদাস হয়ে বলল। মুগ্ধতা আবার নিজেই বলল। মিলছে না তো কি হয়েছে? পিঙ্কিশ নাগিন দিয়ে কিছু একটা মিলিয়ে দেব, ঠিক। আউট অফ ইহু মুগ্ধবের। কথাটা বলে মুগ্ধতা আবার হাঁটতে শুরু করলো। সকাল 11:30। বাইরে প্রচণ্ড রোদ। মুগ্ধতার মুখটা রোদে লাল বর্ণ ধারণ করেছে। মুগ্ধতা ঝিলের কাছে গেল। খুব ইচ্ছে করছে ওর জলে ঝাঁপ দিতে। ও সুইমিং পারে না। ছোটবেলায় একবার গ্রামের বাসায় ঘুরতে গিয়ে পুকুরে পড়ে গিয়েছিল, প্রায় জলে ডুবে গিয়েছিল, কিন্তু স্থানীয় একজন লোক মুগ্ধতাকে দেখে জল থেকে তুলে আনে। এই কথাটা স্পর্শ জানার পর মুগ্ধতাকে অনেক বকাবকি করেছিল। মুগ্ধতা বড় ঝিল, সমুদ্র আর পুকুরগুলোকে খুব ভয় পায়। জলে নামার ভয়ের জন্য মুগ্ধতা সমুদ্র ভালোবাসে না। জলের প্রতি এক প্রকার ফোবিয়া আছে, হাইড্রোফোবিয়া আছে বললেই চলে। মুগ্ধতা সবসময় পাহাড় পছন্দ করে, আর স্পর্শ সমুদ্র। দুজনেই দুই রকম। কেউ কারোর সাথে কোনো জিনিসে মিল রাখতে নারাজ। যদিও স্পর্শ এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে মাথা না ঘামালেও মুগ্ধতা এগুলোকে নিয়ে বেশ চর্চা করে। মাঝে মাঝে মুগ্ধতাকে রাগানোর জন্য স্পর্শ বলে যে তুমি নাকিন হয়ে জল পছন্দ না করে কি করে যে পাহাড় পছন্দ করো, এটা ভেবেই অবাক লাগে। মুগ্ধতা তখন রিপ্লাই দেয়, পাহাড়ি এলাকার নাগিনগুলো বেশি বিষাক্ত হয়, জানেন তো। মুগ্ধতা তখন মুচকি মুচকি হাসে। চারিপাশে অনেক লোকজন রয়েছে, তাদের সুন্দর সুন্দর ছেলেও আছে যাদের প্রতি মুগ্ধতার কোনো কালেই কোনো ইন্টারেস্ট ছিল না। ও স্পর্শকে নিয়ে সবসময় ভাবে, কারণ ওর ভাবতে ভালো লাগে। প্রায় 30 মিনিট ধরে মুগ্ধতা ঝিলের ধারে বসে আছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে বসে থাকতে। হাওয়াটাও বেশ। মুগ্ধতা কানে ইয়ারফোন দিয়ে একটা সফট মিউজিক শুনছে আর ঝিলের জলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কল আসায় মিউজিক বন্ধ হয়ে যেতেই মুগ্ধতা ফোনের দিকে বিরক্তি নিয়ে বলল, কে এখন এই সময় ফকিরের মতো কল দিয়েছে? সে কি জানে না যে আমি এখন গান শুনছি? ফোনের দিকে তাকিয়ে দেখলো স্পর্শ ফোন করেছে। মুগ্ধতার হাত পা ঠান্ডা হয়ে এলো। ফোনটা কি এখন কেটে দেবে? কিন্তু স্পর্শ তো কখনো এমন সময় ফোন করে না, কারণ সে জানে ওদের এখন ক্লাস হচ্ছে। মুগ্ধতা কি ফোনটা ধরবে? ও ভয় পাচ্ছে খুব। মুগ্ধতা এত কিছু ভাবতে ভাবতেই স্পর্শের কলটা কেটে দিয়ে পুনরায় আবার কল করলো। মুগ্ধতা ভয় পাচ্ছে খুব। মুগ্ধতা ঝিলের দিক থেকে সরে এসে রাস্তায় এসে দাঁড়ালো। বারবার কল আসছে আর কল কেটে যাচ্ছে। কিছু সময় পর এটা নিয়ে 7টা মিসড কল দিল স্পর্শ। না পেরে 8বারের বার মুগ্ধতা ভয়ে ভয়ে কলটা ধরলো। কলটা ধরে বলল, কি ব্যাপার, এতবার কল করছেন কেন? আপনি জানেন না যে আমার এখন ক্লাস আছে? কোথায় দাঁড়িয়ে আছো তুমি এখন? তোমাকে দেখছি না কেন? মুগ্ধতা স্পর্শের এমন কথা শুনে ঘাবড়ে গেল। স্পর্শর গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে স্পর্শ রেখে কথা বলছে। নিজেকে ঠিক রেখে বলল, ক্লাসে আছি আমি। স্পর্শ ধমক দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ। আর একটা মিথ্যা কথা বললে এক থাপ্পড়ে সব কটা দাঁত ফেলে দেবো তোমার।
তুমি কলেজে না এসে হাতির ঝিল ঘুরতে গেছো? হ্যাঁ, কিছু বলি না বলে কি মানে ডানা গজিয়ে গেছে তোমার? নাকি বেশি আদর দিয়ে তোমাকে বাদর করে ফেলেছি, কোনটা? মুগ্ধতা রেগে গিয়ে বলল, আমি বাদর, ওটা আপনি। নো মোর ওয়ার্ডস। বেশি আজাইরা কথা বলে আমার রাগটা না বাড়িয়ে তাড়াতাড়ি বলো তুমি কোথায় আছো, লেকের কোন সাইডে? মুগ্ধতা বুঝতে পারলো যে স্পর্শ জেনে গেছে যে ও আজ কলেজে যায়নি আর স্পর্শ এখন ওকে নিতে আসবে, কিন্তু স্পর্শ জানলো কি করে ও হাতির ঝিল গেছে। মুগ্ধতা ভয় পেয়ে পড়ল। হাতির ঝিলে আছি আমি। আর আপনাকে এখন এত দূর থেকে হাতির ঝিলে আসতে হবে না, আমি এখনই বাসা যাচ্ছি। আই সেড তুমি কোথায় আছো? হাতির ঝিলে আছি। হাতির ঝিলে নিশ্চয়ই বকের ঝিলে আসবে না যে আমি সেখানে যাব। স্পর্শ কথাটা শুনে আর কিছু না বলে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিতে মুগ্ধতার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এখন কি করবে ও? তাড়াতাড়ি করে শুভ্রতাকে ফোন করলো। 2বার রিং হতে শুভ্রতা ফোনটা ধরলো। শুভ্রতা ফোন ধরতে না ধরতেই মুগ্ধতা বলল, দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। উনি কোনোভাবে জেনে গেছে যে আমি আজ কলেজে যাইনি। কি করব আমি এখন? আর উনি কি করে জানলে যে আমি আজ কলেজে যাইনি? শুভ্রতা একটা শুকনো ঢোক গিলে বলল, তোর সব প্রশ্নের উত্তর না হয় স্পর্শ ভাইয়ার কাছ থেকে নিস। আর দোস্ত, যেখানে দাঁড়িয়ে আছিস ওখান থাক, কারণ আমি আর স্পর্শ ভাইয়া তোকে দেখতে পেয়েছি। স্পর্শ ভাইয়াও আমার থেকে 5 হাত দূরে আর আমি পিছে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসব বলছিস তুই? দোস্ত, তুই তোর আর ভাইয়ার কত মিল রে, দুজনে সেম কালার ড্রেস, কিসি কা নজর না লাগ যায়। দোস্ত, স্পর্শ ভাইয়া অনেক রেগে আছে, তোকে হয়তো ঝিলের মাঝে ফেলে দিতেও পারে। তুই যদি চাস এক্ষুনি ইন্দ্রনীলা পড়ে ফেলি। মুগ্ধতা ফোনটা কানে রেখে বলল, দোস্ত, পড়ে ফেল, উনি আমার সামনে। স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে বলল, চলো। কোথায়? লেকের ধারে। স্পর্শের গলার আওয়াজ শুনে মুগ্ধতার ঠিকঠাক লাগছে না কিছু। ঠান্ডা ঝড় বয়ে যাচ্ছে মনে হয় এখন। শুভ্রতা এসে ওদের পাশে দাঁড়াতেই স্পর্শ শুভ্রতাকে বলল, সুব্রত চলো, লেকের ধারে গিয়ে বসি, পা ভেজাবো জলে। শুভ্রতা আর মুগ্ধতা একে অপরের মুখের দিকে চাউচাই করতে লাগলো। হঠাৎ করে স্পর্শের এমন একটা কথা যেন দুজনের ঠিক হজম হলো না। শুভ্রতা শুকনো ঢোক গিলে বলল, ভাইয়া, আপনি বাসায় যাবেন না? স্পর্শ শুভ্রতার কথার উত্তরে বলল, আমার গুণবতী বউটা যখন মিরপুর থেকে আমাকে হাতির ঝিল অব্দি টেনে আনতে পেরেছে, তখন একটু না হয় ঘোরাঘুরি করেই বাসায় ফিরি। তাছাড়া আজকে আমার নাইট ডিউটি আছে, তাই সমস্যা হবে না, চলো যাই। কথাটা বলে মুগ্ধতার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল স্পর্শ। শুভ্রতা আর মুগ্ধতা দুজনেই ভয় পাচ্ছে স্পর্শর এমন ব্যবহারে। মুগ্ধতার মনে মনে খালি একটাই চিন্তা হতে লাগলো যে স্পর্শ যদি ওকে নিয়ে গিয়ে ফেলে দেয় তখন কি করবে ও। 3জন গিয়ে লেকের ধারে বসেছে, জলের অনেকটাই কাছে। মুগ্ধতা জলের দিকে বসেছে। 3জনই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। কিছু যে একটা ঘটাবে স্পর্শ তা ওরা দুজনেই বুঝতে পারছে। হঠাৎ স্পর্শ বলে উঠল, সুব্রতা, আইসক্রিম খাবে? শুভ্রতা শুকনো ঢোক গিলে মাথা নাড়ল। শুভ্রতার কথা শুনে স্পর্শ উঠতে গেলেই মুগ্ধতা বলল, আমাকে একবার জিজ্ঞেস করলেন না তো? স্পর্শ শান্তভাবেই বলল, বলো। আই এম সরি। আই এম সরি। এই ফ্লেভারের কোনো আইসক্রিম যদি পাওয়া যায় তাহলে আনবো। কথাটা বলে স্পর্শ চলে গেল। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শকে বলল, ভাব দেখছিস না কেমন? ভালোভাবে কথা বলা যায় না? বোন, তুই থাম। একে তো নিজে ভুল করেছিস, তার উপর স্পর্শ ভাইকে এমন বলছিস। মুগ্ধতা রেগে গিয়ে বলল, তুই আবার ওনার হয়ে কথা বলছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি ওনার, কোনটা? আরে রাগ করছিস কেন? ভুলটা তো তোরই। তোকে কে বলেছিল কলেজে না করে আজকে হাতের ঝিল ঘুরতে আসতে? তাছাড়া আজকে ক্লাসও হয়নি একটাও। আরে ওই টাকলা সিফাত স্যারের ক্লাসে ছিল তাই তো যায়নি। আর ক্লাস যায়নি মানে কি? আরে কলেজের আলামিন স্যার ছিলেন না, উনি আজকে হঠাৎই হার্ট অ্যাটাক করেন। দুঃখের বিষয় উনি ইন্তেকাল করেছেন, তাই ক্লাস হয়নি, কলেজ বন্ধ। তুই তো জানিস ভাইয়া ওই কলেজে কত ভালো স্টুডেন্ট ছিল, তাই খবরটা শুনে ভাইয়া কলেজ এসেছিলেন আর তোকে নিতেও এসেছিলেন। এসে দেখে তার মুখ তো আজ কলেজেই আসেনি। ভাইয়া এত শান্ত আছে কি করে?
আমি সত্যি বুঝতে পারছি না, আমার না ভয় লাগছে ভাইয়ার এমন ব্যবহারে। বোন, তুই অত ধারে বসেছিস কি লাই? একটা ধাক্কা মারলেই তো তুই শেষ, সাঁতারও জানিস না। সুব্রতার এমন কথা শুনে মুগ্ধতার কাঁপাকাঁপি স্টার্ট হয়ে গেল। আজকে অনেক বড় একটা ভুল করে ফেলেছে ও। সত্যি তো, স্পর্শকে বলতো, তবে স্পর্শকে শুধু পুরান ঢাকা কেন, পুরো ঢাকা ঘোরাতো। তবু ওর তো নিজের একটা বাথরুমও করাই চাই, না হলে কি আর খাবার হজম হয়? কথাগুলো নিজের মনে মনে ভাবছে মুগ্ধতা। হঠাৎ পিছন থেকে একজন বলে উঠল। Hey, this is for you. মুগ্ধতা আর সুব্রতা পিছন ঘুরে তাকালো, দেখলো একটা ছেলে একটা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখেই দুজনে উঠে দাঁড়ালো। মুগ্ধতা রেগে গিয়ে বলল। কি চাই? যদি বলি তোমাকে, মুগ্ধতা আর সুব্রতা অবাক, হঠাৎ এই ছেলেটা কি বলে। সুব্রতা বলে উঠল। ম্যারিড কথাটা বলতে যাবে তখনই ছেলেটা বলে উঠল। she is mine. সুব্রতা আর মুগ্ধতা বলল। আপনি কি পাগল হয়ে গেছেন? ভাইয়া আমার জামাই আছে। আমি জানি তুমি বিবাহিত নও, তোমাকে আমি প্রায় 40 মিনিট ধরে নোটিস করছি। তোমার থেকে চোখই সরছিল না। লাভ এট ফার্স্ট সাইট বলতে পারো। সুব্রতা রেগে বলল। ভাইয়া বাংলা বোঝেন না? ও বিবাহিত, ওর জামাই আছে, ওই যে দেখুন, ওটা ওর জামাই। পিছনে ইশারা করলো তাকানোর জন্য। ছেলেটা পিছনে তাকিয়ে দেখলো স্পর্শ হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা স্পর্শকে দেখে বলল। নিজের ভাইয়াকে কেউ হাজবেন্ড বলে? ওনাকে দেখে তো মনে হচ্ছে তোমার ভাইয়া। মুগ্ধতাকে উদ্দেশ্য করে মুগ্ধতা রেগে গিয়ে বলল। আপনি বোঝেন না যে ওটা আমার জামাই? কালকে বিয়ে করছি আমরা, বাসরও হয়েছে। আর কোনো প্রমাণ চাই আপনার? সত্যি? দেখে আবার মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো। আমি তোমাকে খুবই ভালোবেসে ফেলেছি কিন্তু। স্পর্শ দাঁড়িয়ে সবটা দেখছে, কিছু বলছে না দেখে মুগ্ধতার রাগ লাগছে। মানুষটি কি একেবারে বোবা আর কালা হয়ে গেল নাকি? মুগ্ধতা রেগে গিয়ে বলল। ভাই আপনি সহজ কথার মানুষ না দেখছি। আপনি যাবেন নাকি আমি লোক জড়ো করে আপনাকে ধোলাই দেবো? কোনটা? লোকটা মুখ ছোট করেই বলল। সরি, আপনাকে দেখে মনে হয় আপনি বিবাহিতা, তাই আর কি। কথাটা বলে ছেলেটা চলে গেল। স্পর্শ ওদের কাছে গিয়ে সুব্রতার হাতে সব আইসক্রিমগুলো ধরিয়ে মুগ্ধতার গালে আলতো করে হাত রেখে বলল। সত্যিই তো, তুমি কি বিবাহিতা? তোমার কি আদৌ কোনো জামাই আছে? জামাই থাকলে তো সবাই জামাইয়ের সাথেই ঘুরতে আসে, তাই নয় কি? মুগ্ধতা মাথা নিচু করে বলল। সরি। লুকিং পিঙ্কিশ নাগিন, আর নাগিনকে জলেই ভালো লাগে। মুগ্ধতা কিছু বলবে তখনই স্পর্শ ধাক্কা দিয়ে মুগ্ধতাকে জলে ফেলে দিল। স্পর্শ। জ্ঞান ফিরতেই পিটপিট করে তাকালো মুগ্ধতা। জলে পড়ে গিয়েছিল, তারপর ও জলের মাঝে হাবুডুবু খাচ্ছিল। অনেক নোংরা জলও খেয়ে ফেলেছে মুগ্ধতা। কথাটা ভাবতেই ওয়াক করে ওয়াশরুমে ছুটে গেল স্পর্শর সামনে দিয়ে। স্পর্শ একবার ওর দিকে তাকালো, তারপর আবার চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে মনোযোগ দিল। একটা হোয়াইট কালারের শার্ট আর একটা ডেমিন প্যান্ট পরেছে। হসপিটাল যাবে এখন। মুগ্ধতা ওয়াশরুমে ঢুকেছে প্রায় 5 মিনিট হয়ে গেল, এখনও বেরোচ্ছে না। কিন্তু এদিকে স্পর্শ মুগ্ধতাকে এক পলক না দেখে কোথাও নড়বে না। না, মুগ্ধতা এখনও বেরোচ্ছে না দেখে স্পর্শ ডাক দিল। আজ সারাদিন কি ওয়াশরুমে থাকবে বলেই ঠিক করেছো? কাম ফাস্ট, আই এম গেটিং লেট। মুগ্ধতা চোখ গরম করে বেরিয়ে এলো। বমি করেছে ও, অস্বস্তি লাগছে খুব। বমি করে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়েছিল আর ভাবছিল যে স্পর্শ ওকে লেকে ধাক্কা মেরেছে। স্পর্শ ঘুরে তাকিয়ে দেখলো মুগ্ধতা ওয়াশরুম থেকে বেরিয়েছে। একটা 3 পিস পরিয়ে দিয়েছিল স্পর্শ, ওনাটা গায়ে নেই, সেটা হয়তো বিছানার উপর রয়েছে। স্পর্শ এক পলক তাকিয়ে বেড থেকে 3 পিসটা নিয়ে ওর গায়ে জড়িয়ে দিতেই মুগ্ধতা স্পর্শর শার্ট ধরে নিজের কাছে টেনে আনলো। দাঁতে দাঁত চেপে বলল। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কি করে আমাকে লেকের মধ্যে ধাক্কা দেওয়ার? স্পর্শ ওর কলার থেকে মুগ্ধতার হাতটা সরিয়ে দিয়ে মুগ্ধতার গায়ে ওড়না জড়িয়ে দিয়ে বলল। ভালোবেসে ধাক্কা মেরেছি আমার পিঙ্কিশ নাগিন। মুগ্ধতা রেগে গিয়ে বলল। চাই না আমার এমন ভালোবাসা। আপনি কি ভেবেছেন আপনি সব সময় আমাকে যা বলবেন আমাকে তাই করতে হবে? আমি কি আপনার হাতের খেলার পুতুল? আপনার জন্য না শান্তিতে কোনো কাজ করতে পারি, না শান্তিতে থাকতে পারি, না শান্তিতে কিছু ভাবতেও পারি, কারণ সব কিছুতে তো এই স্পর্শ নামক মানুষটা থাকা চাই। আপনার জন্য আমার এই অবস্থা। আর যদি আমি মরে যেতাম তাহলে তার দায়ভার আপনি নিতেন না।
নেবেনি বা কেন? আপনার হৃদয় বলে কোনো জিনিস আছে? নেই। আমিও যে কেন এতদিন আপনার জন্য পাগল ছিলাম ভাবলেই নিজেকে থাপড়াইতে মন চায়। আপনার সাথে ওই নিতু পুটিটাকেই মানায়। আমি আপনাকে ডিভোর্স দেব, তারপর আপনি ওর সাথে বিয়ে করবেন নাকি বাসর করবেন, আই ডোন্ট কেয়ার। আমি আর এই মুহূর্তে আপনার সাথে থাকবো না। আমি আমার নিজের বাসায় চলে যাব, আর আপনাকে যেন আমার ধারে পাশেও না দেখি। থাকুন আমি আপনার নিতু বেবিকে নিয়ে। এক নাগারে কথাগুলো বলে ফেলল মুগ্ধতা। ওর মাথার ঠিক নেই, যা মন চাইছে সব বলে দিচ্ছে। মুগ্ধতা থামতেই স্পর্শ বলল। পানি খাবে? মুগ্ধতা রেগে গিয়ে বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিয়ে বলল। আপনাকে যে আমার বাসার আশেপাশেও না দেখি, রাত দুপুর আমার বাসার সামনে রোমিও আশিকের মতো ঘুরে বেড়াতে দেখি, তাহলে লোক দিয়ে আপনাকে গণদোলায় দেব, মনে রাখবেন, পিঙ্কি বান্দর। কথাটা বলে চলে যেতে নিলে স্পর্শ বলল। তোমার বাসায় তো যেতে দিবে না, তাহলে আমার আর নিতুর বিয়ের দাওয়াত কি এখনই দিয়ে দেবো তোমাকে? মুগ্ধতা রেগে গিয়ে বলল। বেশি বিয়ে করার শখ, তাই না? দেখিস তোর কখনো বিয়ে হবে না স্পর্শ। এটা কোনো কথা? বিয়ে তো আমি করেই ছাড়বো। আই লাভ। আর কিছু বলতে যাবে মুগ্ধতা রেগে বেরিয়ে গেল। স্পর্শ মুচকি হেসে ফোনটা পকেটে পুরে নিল। মুগ্ধতার সব কথা রেকর্ড করে নিয়েছে, পরে ওকে শোনাবে। স্পর্শ রুম থেকে বেরোতে যাচ্ছিল, তখনই ওর মা তনিমা আহমেদ বললেন। কি রে স্পর্শ, এই ভর সন্ধ্যায় মেয়েটা কোথায় গেল আবার? তুই কি ওকে কিছু বলেছিস? আমার সাথে তো কথাও হলো না। স্পর্শ মুচকি হেসে বলল। ডিভোর্স পেপার রেডি করতে গেছে। তনিমা আহমেদ অবাক হয়ে বললেন। এটা তুই কি বলছিস? মেয়েটা এমন অন্ড করছে আর তুই হাসছিস? স্পর্শ ওর মায়ের কাঁধে হাত রেখে বলল। দেখো আজকেই বাসায় ফিরে আসবে। কথাটা বলে স্পর্শ বেরিয়ে গেল। ভাবি ফোন রাখো, ওনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি ওনার নামে অ্যাটেম্প টু মার্ডারে কেস করব, আমাকে পানিতে ফেলে দেয়। রোজাকে জোরে জোরে কথাগুলো বলতে লাগলো মুগ্ধতা। রোজা এখন স্পর্শকে ফোন করেছে, যদিও স্পর্শ কি বলছে না বলছে সবই মুগ্ধতা শুনতে পাচ্ছে, কারণ প্রথম থেকেই ফোন লাউডে দেওয়া। রোজা ছোট্ট ধমক দিয়ে বলল। মুগ্ধ, একটু থামো, দেখো তোমার জামাই কি বলছে। স্পর্শ সব শুনেছে ফোনে। মুগ্ধতার গলার আওয়াজ থেমে যেতেই স্পর্শ বলল। ভাবি, পাগলকে কিছু না বোঝানোই ভালো। পাগলরা বোঝে না বলেই তো এমন উড়নচণ্ডীর মতো ঘুরে ঘুরে বেড়ায়। যাই হোক, তোমার নন্দিনী আমাকে ডিভোর্স দেবে বলেছে। ফাইন, আমিও ডিভোর্স দেব। ও আমার কোনো কথা শোনে না। ও এটা বোঝে না যে বাইরে ও একা বেরোলে ঠিক কত রকমের বিপদ হতে পারে। তাছাড়া আজকে যদি আমি ওখানে না থাকতাম, ছেলেটা যদি ওর কোনো ক্ষতি করত, তখন কিভাবে নিজেকে সামলাতো? আমাকে বললে আমি কি পারতাম না ওকে নিয়ে হাতের জিল ঘোরাতে? আমার তখন মাথা গরম ছিল, ধাক্কা মেরে দিয়েছি। আর তাকে বলো যে আমিও নিতুকে বিয়ে করছি। আমি আজকেই ডিউটি শেষে নিতুর বাসায় যাব, গিয়ে নিতুকে বিয়ের প্রস্তাব দেব, অ্যান্ড আই মিন ইট। কথাগুলো বেশ জোরে জোরে বলল স্পর্শ, যাতে মুগ্ধতার কান অবধি পৌঁছায়। আর যা ঠিক তাই হলো। হুট করে ঝনঝন করে আওয়াজ শুনতে পেল। রোজা বলে উঠল। মুগ্ধ, তুমি এটা কি করলে? ওটা আমার ফেভারিট ফ্লাওয়ার ভাস, তুমি ভেঙে দিলে। মুগ্ধতা বলতে শুরু করলো। হ্যাঁ, বিয়ে তো করবই ওই ফকিরটাকে। ভালো জিনিসের ওপর তো আবার ওনার চোখ পড়ে না, তাই না? স্পর্শ টুক করে কলটা কেটে দিল। কাজ হয়ে গেছে। মুগ্ধতা বুঝতে পারলো যে স্পর্শ কল কেটে দিয়েছে, তাই বলল। আমি সত্যি কি আমার দোষ? রোজা ঝাড়ি দিয়ে বলল। তা নয়তো কি, স্পর্শ ভাইয়া তোমাকে কত ভালোবাসে, আর তুমি এমন করো। সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে সে। ভুলটা তোমার। তুমি কি কখনো তাকে বলেছো ঢাকা শহর ঘোরানোর কথা? রোজার কথার উত্তরে মুগ্ধতা মাথা নাড়ল, যার অর্থ ও বলেনি। রোজা তারপর আবার বলতে শুরু করলো। এখন যদি স্পর্শ ভাইয়া ওই নিতু বলে মেয়েটাকে বিয়ে করে নেয়, তখন তোমার ভালো লাগবে তো? নিতুর কথা শুনে মুগ্ধতা রেগে গিয়ে বলল। আমি ওনার বউ, আর কেন নয়, উনি আমার জামাই। আর হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, আর রাগ করেই আমি ডিভোর্সের কথা বলে চলে এসেছি। তাই বলে উনি দিকে বিয়ের প্রস্তাব দেবে? কখনো না, আমি হতে দিব না। কথাটা বলে চলে যেতে নিলেই রোজা বলে উঠল। এই মুগ্ধ, তুমি এখন কোথায় যাচ্ছ এত রাত্রে? কয়টা বাজে খেয়াল আছে? এখন রাত 12:30। কে শোনে কার কথা? মুগ্ধতা বেরিয়ে গেল। যাওয়ার আগে বলল। ওনার অসমাপ্ত বিয়ের আগুন জ্বালাতে যাচ্ছি।
কথাটা বলে মুগ্ধতা ওই রাতেই বেরিয়ে গেল। রোজার আর বুঝতে বাকি রইল না যে মুগ্ধ হসপিটালে যাবে এখন। এত রাতে কোনো বিপদ আপদ হয় কিনা সেই জন্য স্পর্শকে ফোন করলো, কিন্তু স্পর্শ ফোন ধরলো না। রোজা আরও একবার ফোন করলো, তবুও ধরলো না। স্পর্শ একটা অপারেশন করতে গেছে। রোজার ফোন কেটে চলে গেছে। রাত 2:30। স্পর্শ ওটি থেকে বেরিয়ে এলো। ক্লান্ত লাগছে ভীষণ। স্পর্শ বেরোতেই ওর সহকর্মী ডক্টর তিশা রায়হান বলে মেয়েটা বলল, কফি খাবে? ভাবলাম আজকে একটু গল্প করা হবে, কিন্তু হলো না। বাট ফাইনালি অপারেশন সাকসেসফুল, মুডটা ভালো লাগছে। স্পর্শ মুচকি এসে বলল, তোমার বেবিটার বয়স কত হলো? এই তো 7 মাস, হামাগুড়ি দিতে পারে এখন। ওরা কথা বলছে, তখনই একটা নার্স এসে বলল। স্যার, আপনার পেশেন্ট এসেছে আপনার সাথে দেখা করতে। কথাটা শুনে স্পর্শ মুচকি হাসলো। তিশা অবাক হয়ে পড়ল। তুমি এত রাতে ওই এমপ্লয়মেন্ট রাখো? স্পর্শ মুচকি এসে বলল, স্পেশাল পেশেন্ট, আমি আসছি। কথাটা বলে একটা চোখ টিপ মেরে চলে গেল। তিশা কিছুই বুঝলো না স্পর্শ কি বোঝাতে চাইলো। স্পর্শ ওর কেবিনে ঢুকতেই দেখলো সেই নার্সটা ওখান দিয়ে যাচ্ছে। এখন মুগ্ধতাকে রাগানোর একটা ভালো সুযোগ পাওয়া গেছে। স্পর্শ নার্সকে থামিয়ে জোরে জোরে বলল। নার্স, পেশেন্টের নাম কি? নার্স একটু ঘাবড়ে বলল, স্যার, আমি তো জানি না। নাম জিজ্ঞাসা করতেই বলল যে সে নাকি পাগল আর আপনি নাকি পাগলের চিকিৎসা করেন, তাই স্পেশাল ট্রিটমেন্ট নিতে এসেছে। ও। নার্স আমতা আমতা করে বলল, স্যার, আপনি তো হার্ট সার্জার, পাগলদের ট্রিটমেন্ট কবে থেকে শুরু করলেন? স্পর্শ হেসে বলল, মাঝে মাঝে প্রয়োজনে প্রফেশনের বাইরেও অনেক কিছু করতে হয়। বিয়ে করুন আগে, তারপর বুঝতে পারবেন। কথাটা শুনে নার্স কিছু একটা ভেবে আর কথা না বাড়িয়ে চলে যেতে নিলেই স্পর্শ বলল, বাই দ্য ওয়ে, নেক্সট টাইম এই পাগল ছাড়া অন্য কোনো পাগলকে অ্যালাউ করবেন না, কারণ আমি এই একটা পাগলেরই চিকিৎসা জানি। ওকে স্যার। স্পর্শ মুচকি এসে সিরিয়াস নিয়ে রুমে ঢুকলো। ও রুমে ঢুকতেই মুগ্ধতা বলল, এই নার্সটা কে ছিল? ওনার সাথে আপনার এত কিসের কথা? স্পর্শ একটু রাগী ভাব নিয়ে বলল, তুমি এখানে কি করছো? আর আমার কার সাথে কি চলছে তোমার তাতে কি? হ্যাঁ, উই আর সেপারেটেড, ইউ নো। মুগ্ধতা রেগে বলল, সেপারেশনের গোষ্ঠী কিলাই, এই মুগ্ধ ছাড়া আপনি আর কারণ না। আপনি আমাকে চেনেন না, আমি কি করতে পারি? হু আর ইউ অফ? মুগ্ধতা রেগে কি স্পর্শের হাত ধরে টানতে টানতে সোফায় নিয়ে গিয়ে বসলো। তারপর স্পর্শের গালে আলতো করে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি এমন কেন করেন বলুন তো? আপনি আমাকে ভালোবাসেন না? ওহো। মুগ্ধতা আরো কাছে সরে গিয়ে জাপটে ধরলো। ভালোবাসেন? ওহো। তাহলে আমি ভালোবাসবো। ফ্রিতে ভালোবাসা দিলে ফেরাবো কেন? কথাটা শোনা মাত্রই মুগ্ধতা স্পর্শের গলায় জোরে একটা কামড় দিল। স্পর্শ আহ করে শব্দ করে উঠল। মুগ্ধতা হাসছে। স্পর্শ রাগী চোখে তাকিয়ে বলল, ভ্যাম্পায়ার নাকি তুমি যে এভাবে কামড়ালে? না, নাগিন। মুগ্ধতার এক্সামের ডেট যতই এগিয়ে আসছে ততই মুগ্ধতার স্পর্শের চিন্তাটাও দ্বিগুণ হচ্ছে। মুগ্ধতার এক্সামের ডেট যতই এগিয়ে আসছে ততই মুগ্ধতার সাথে স্পর্শের চিন্তাটাও দ্বিগুণ হচ্ছে। মুগ্ধতা বরাবরই ভালো স্টুডেন্ট, তবু কোথাও না কোথাও একটা চিন্তা থেকে যায়। স্পর্শ লাগেজ গুছাচ্ছে আর পাশে মুগ্ধতা বসে বসে ফোনে কার্টুন দেখছে। স্পর্শ মাঝে মাঝে ওর দিকে আর চোখে তাকাচ্ছে। মুগ্ধতা কার্টুন দেখতে দেখতে মুচকি হাসছে। স্পর্শ বলে উঠল, হেল্প মি মুগ্ধ, এখনো অনেক কিছু গোছানোর বাকি আছে। মুগ্ধতা স্পর্শের কোনো কথা কানেই তুলো না, ও ওর মতোই আছে। স্পর্শ আবার বলল, ফোন রাখো আর আমাকে হেল্প করো। আমি বাসায় না থাকলে তো তোমার ভালোই হয়। হ্যাঁ, তখন তো আর বকাঝকা করার মতো কেউ থাকে না, তখন যা মন চায় তাই করো। আপাতত আমাকে একটু হেল্প করো। এখনও মুগ্ধতার মাঝে কোনো পরিবর্তন নেই, ও ওর মতো। স্পর্শ এবার রেগে গিয়ে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারল। মুগ্ধতা রাগী চোখে তাকিয়ে বলল, ফেলে দিলেন কেন ফোনটা? আমি কার্টুন দেখছিলাম তো নাকি? আমাকে হেল্প করো, নয়তো আমি ট্রেন মিস করে যাব। আমি কি আপনার কাজের বোয়া লাগি নাকি যে এসব কাজ করতে বলছেন? স্পর্শ মুগ্ধতার দিকে খানিকটা অবাক চোখে তাকিয়ে বলল, হেল্প করলে কাজের বুয়া হয়ে যায়? জানতাম না তো। ওকে ফাইন, তোমার হেল্প করা লাগবে না। কথাটা বলে আবার ব্যাগ গোছাতে শুরু করলো। মুগ্ধতা অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শর দিকে। এত অল্প একটা কথাতে স্পর্শ এত রেগে গেল।
আগে মুগ্ধতা এত এত দুষ্টামি করতো, তাও স্পর্শ বিরক্ত হতো না। আজকাল খুব অল্পতেই স্পর্শ রেগে যায়। কারণটা মুগ্ধতা ঠিক বুঝতে পারছে না। মুগ্ধতাও রেগে গিয়ে বলল। দেখে যাওয়ার কি আছে, আমি এমনিই বললাম কথাটা, কি করতে হবে বলুন। স্পর্শ কিছু বলল না, ব্যাগের চেনটা দিয়ে মুগ্ধতার দিকে তাকিয়ে বলল। আর মাত্র 16 দিন পর তোমার এক্সাম। মাথা থেকে সব লেম চিন্তা ভাবনা সরাও আর পড়াতেই কনসেন্ট্রেট করো। রেজাল্ট খারাপ হলে তুমি তো জানোই যে কি হবে। স্পর্শর এমন কথাতে মুগ্ধতার মেজাজও বিগড়ে গেল। ও জোরে চেঁচিয়ে বলে উঠল। কি করবেন, মারবেন আমাকে? স্পর্শ নিজেকে সামলে বলল। মুগ্ধ, আমি এক্ষুনি বের হব, প্লিজ এখন থামো। আমার রেডি হতে হবে। আর রাতে কি কি বলেছি নিশ্চয়ই মনে আছে তোমার। সারাদিন নো দুষ্টমি, বাইরে যাবে না, হ্যাঁ? আর বেশি আইসক্রিমও খাবে না, ঠান্ডা লেগে যাবে। আম্মুর সব কথা শুনবে আর আমি তাড়াতাড়ি ব্যাক করব, ওকে? মুগ্ধতা ভাবুক স্বরে বলল। আপনি ঠিক কোথায় যাচ্ছেন যেন? সিলেট, তাই না? হুম ওই পাহাড়ি এলাকায়? খুব সুন্দর, তাই না? সুন্দর। আমার কেন জানি মনে হচ্ছে আদৌ আপনার সাথে কোনো কাজ নেই, আপনি সেখানে একা একা ঘুরতে যাচ্ছেন। মুগ্ধ, হয়েছে, যাচ্ছেন তো মাত্র 3 দিনের জন্য, আর ব্যাগ গোছাচ্ছেন এমন করে যেন কোথাও আর ফিরবেনই না, একেবারে ওখানে থেকে যাবেন। স্পর্শ শার্টের বোতাম দিতে দিতে বলল। আমি না ফিরলে খুশি হও? ভীষণ। আমি আমার মতো লাইফ লিড করতে পারবো, শাসন করার কেউ থাকবে না। আচ্ছা, আর ফিরবো না, হ্যাপি। মুগ্ধতা বাঁকা চোখে তাকিয়ে বলল। ওখানে গিয়ে আবার বিয়ে করে সংসার বাঁধানোর প্ল্যান করছে না তো? তেমনটা হলে আমি কিন্তু আপনাকে মেরে ফেলবো বলে দিলাম। স্পর্শ হাসতে হাসতে বলল। আমার তো আবার একটাতে পোষায় না, তাই না? আমার তো অনেক বউ চাই। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শের দিকে তোয়ালেটটা ছুঁড়ে মারল। স্পর্শ কিছু বলতে যাবে তখনই মুগ্ধতা বলে উঠল। নিতু কুটনি না? ওর গলার আওয়াজই তো। আমি কি করে জানবো বলো তো? আমি ওর ফাটা বাঁশের গলার আওয়াজ চিনি। ও এখানে এসেছে, কিন্তু কেন? আপনি কি আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছো? স্পর্শ মুচকি হেসে বলল। আমি আর কিছুক্ষণ আছি, যাও গিয়ে ঝগড়া করো। সে তো করবই, ওর এত বড় সাহস। কথাটা বলে মুগ্ধতা নিচে চলে গেল। মুগ্ধতা গিয়ে দেখলো নিতু সোফাতে মাথা নিচু করে বসে আছে। ওকে দেখে মুগ্ধতা বলল। তুমি এখানে কি করছো আর কার পারমিশন নিয়ে বাসায় ঢুকছো? নিতু মুগ্ধতাকে দেখে বলল। কেমন আছো? ভালো আছি, বাট কি চাই এখানে? স্পর্শ ভাইয়ার সাথে দেখা করতে এসেছি, আর তার সাথে ওনাকে সরি বলতে। উনি বাসাতে নেই, আর সরি বলবা কিসের জন্য? সেই দিনের ওই কাজের জন্য। তখনই স্পর্শ নিচে নামতে নামতে বলল। সরি বলতে হলে মুগ্ধকে বলো, আমাকে না। ভিডিওটা তার ছিল, আমার না। নিতু আর কোনো কথা না বাড়িয়ে মুগ্ধতাকে সরি বলল। মুগ্ধতা তো অবাক, নিতু তো সহজে ওকে সরি বলেছে। আমরা কি ফ্রেন্ড হতে পারি? নিতু নরম সুরে বলল। মুগ্ধতা রেগে গিয়ে বলল। জি না, আমি কোনো কুটনি বুড়ির সাথে ফ্রেন্ডশিপ করব না, তাই তুমি নট। নিতু অবাক হয়ে বলল। সরি, বুঝলাম না, কি বলতে চাইলে? স্পর্শ হাসছে। মেয়েটাকে আরও কিছু বলে বেউজ্জিতি করার আগে স্পর্শ বলল। ও তোমার সাথে ফ্রেন্ডশিপে ইন্টারেস্টেড নয়। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা দূর থেকে ফ্রেন্ড, কেমন? মুগ্ধতা কোনো রিপ্লাই দিল না। স্পর্শ দিকে একবার তাকিয়ে নিতু বলল। আজ আসি। নিতু চলে গেল। নিতু চলে যেতেই মুগ্ধতা স্পর্শের কাছে গিয়ে আর চোখে স্পর্শের দিকে তাকিয়ে বলল। সত্যি করে বলুন, আপনার ওই কুটনীতির মাঝে ঠিক কি চলছে না হয় এত সহজে সরি বলে দিল কিভাবে? স্পর্শ বিরক্ত হয়ে পড়ল। প্লিজ মুগ্ধ, স্টপ ইট। আই নিড টু গো নাও। মিস করবে আমাকে? একদম নট। স্পর্শ মুগ্ধতার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে বলল। সাবধানে থেকো। পরের দিন। নিতু কুটনি আমাকে এত সহজে সরি বলে দিল, ভাবা যায়? সুব্রতা বাঁকা চোখে তাকিয়ে বলল। দোস্ত, কিছু তো গড়বড় আছে, না হলে ওই মেয়ে এত সহজে সরি বলবে কেন? আমিও সেটাই ভাবছি। কথাটা বলতে বলতেই ক্লাসে স্যার চলে আসলো। নিতু আজকে আসেনি। নিতু হোস্টেলে থাকে না, ও বাসা থেকে কলেজে আসে। রাত 9টা। মুগ্ধতা বই পড়ছে টেবিলে। রুমটার মাঝে স্পর্শের কমতি অনুভব করছে। বারবার মনে হচ্ছে কি একটা জিনিস ওর জীবন থেকে হারিয়ে গেছে। পড়তেও একঘেয়েমি লাগছে খুব, মনটাও ছটফট করছে। ওর মন জানে যে স্পর্শের জন্য ওর মন কাঁদছে, কিন্তু ও মানতে নারাজ।
স্পর্শ পৌঁছে গিয়ে ফোন করেছিল একবার, তারপর আর ফোন করেনি এই অবধি। মুগ্ধতাও করেনি। কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, তারপর উঠে পড়তে বসে গেছে। মুগ্ধতার এখন ডাক হচ্ছে স্পর্শর এমন অদ্ভুত আচরণের উপর। এই কয়দিনে স্পর্শের মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে, যেগুলো প্রভাব ফেলার মতো। স্পর্শ এখন খুব সহজেই রেগে যায়। আগের মতো মুগ্ধতার সাথে টমের মতো উঠে পড়ে ঝগড়া করে না, যদিও বা এতে করে ওর প্রতি স্পর্শর কেয়ারনেস স্বভাবটাও কোনো পরিবর্তন হয়নি। মুগ্ধতা বিছানা থেকে ফোনটা তুলে নিতেই দেখলো 3টে মিসড কল। স্পর্শ 3বার কল করেছিল, কিন্তু ধরেনি। ঘুমের যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য ফোন সাইলেন্ট করে রেখেছিল ও। চটপট স্পর্শর কাছে ফোন করলো। বেশ কয়েকবার রিং হতে স্পর্শ ফোন ধরলো। স্পর্শ ফোন ধরতে মুগ্ধতা মিনমিনিয়ে গলায় পড়ল, সরি, ঘুমিয়ে পড়েছিলাম। স্পর্শ মুচকি এসে বলল, আমি কি ঠিক শুনছি? ফারহাত মুগ্ধতা, সরি, আহনাফ মুগ্ধতা আমাকে সরি বলছে? হ্যাঁ, শুনে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। বাই দ্য ওয়ে, পড়াশোনা করছো তো? বাসা থেকে কোথাও যাওনি তো? আমি বাসায় নেই, খুশি তো তাই না? হ্যাঁ, আমাকে মিস করছো না তো? এতগুলো প্রশ্নের উত্তর হিসেবে একটা হুম দিলাম। কিভাবে বুঝবো কোনটার উত্তর কি দিয়েছো? মুগ্ধতা মাথা নিচু করেই পড়ল, বাসা থেকে কোথাও যায়নি, আর পড়াশোনাও করছি। আর বাকিগুলোর উত্তরগুলো? মুগ্ধতা কিছু বলল না, চুপ করে আছে। স্পর্শর কি একটুও খারাপ লাগছে না মুগ্ধতাকে রেখে একা থাকতে? কথাগুলো ভাবছে মুগ্ধতা। মুগ্ধতার নীরবতা দেখে স্পর্শ বলল, কিছু খেয়েছো? মুগ্ধতা রেখে গিয়ে বলল, আমাকে আর ভালোবাসেন না তাই না? আমাকে আর আগের মতো ভালো লাগে না তাই না? আমাকে একা রেখে ভালোই আনন্দ করছেন তাই না? আমি জানি তো, তাই আমি মিস করছি। নট হ্যাঁ, আহনাফ মুগ্ধতা কাউকে মিস করে না, বুঝেছেন? স্পর্শ দীর্ঘশ্বাস নিয়ে বলল। বুঝলাম। কথাটা বলতে না বলতেই মুগ্ধতা শুনতে পেল ওপাশ থেকে একটা ছেলে ডেকে উঠল, রিনি দিদি আপনাকে ডাকছে, তার গায়ে আপনিই প্রথম হলুদ ছোঁয়াবেন, তাড়াতাড়ি আসেন। মুগ্ধতার কথাটা কানে গেল, কিছু বলতে যাবে তার আগে স্পর্শ বলে উঠল, মুগ্ধ, আমি বিজি আছি, পরে কথা হবে। হ্যাঁ, আর কথাটা বলে কেটে দিল স্পর্শ। মুগ্ধতার হাত পা কাঁপছে। তাহলে স্পর্শ কি ওকে মিথ্যা বলে ওখানে গেছে? ও কি কাজের জন্য যায়নি? মুগ্ধতা ওর হাতের কাছে থাকা বইগুলো ছুঁড়ে মারল। রাগ হচ্ছে খুব, ভীষণ পরিমাণে ভাঙচুর করতে ইচ্ছে করছে। এ নিয়ে বারবার স্পর্শকে কল করেছে মুগ্ধতা। স্পর্শ ফোন ধরেনি, হাতের কাছে থাকা গ্লাসটা নিয়ে ছুঁড়ে মারল। ঝনঝন আওয়াজে ভেঙে গেল। মুগ্ধতা ফুপিয়ে ফুপিয়ে বলল, লাস্ট বারের মধ্যে যদি কল না ধরে তাহলে 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 কি করবো আমি নিজেও জানি না। আর একবার কল করতে একটা মেয়ে এসে ফোনটা ধরলো। হ্যালো, ফোন ধরছিলেন না কেন? কতবার কল করেছি, খেয়াল আছে? আমাকে শান্তিতে থাকতে দিতে ইচ্ছে করে না আপনার? মেয়েটা তার ভুরু জোড়া কুচকে বলল, কে আপনি? আর এভাবে চিল্লাচ্ছেন কেন? ভাইজান এখন হলুদ লাগাইছে, বিয়ের অনুষ্ঠান চলতেছে, সে ব্যস্ত। আপনি ওনার কে হন? মুগ্ধতার চোখ ছলছল করছে। তাহলে স্পর্শকে মিথ্যা বলে চলে গেল? স্পর্শ আবার বিয়ে করেছে? কথাটা ভাবতেই মুগ্ধতা শিউরে উঠল, কাপা কাপা গলায় বলল, আমি ওনার মামুর মেয়ে ফারহাত মুগ্ধতা। মেয়েটি মুগ্ধতার নাম শুনে খুশিতে ডগমগ হয়ে বলল, ও আপনি সেই পাগল মেয়েটা যার জন্য ভাইজানের পাগল পাগল অবস্থা। ভাইয়া আপনার কথা অনেক বলে, অনেক কিছুই বলে, সব এখন মনে করতে পারছি না। ও আপনি সেই পাগল মেয়েটা যার জন্য ভাইজানের পাগল পাগল অবস্থা। ভাইয়া আপনার কথা অনেক বলে, অনেক কিছুই বলে, সব এখন মনে করতে পারছি না। আপনি তো ভাইয়ার বাসার লোক, বিয়েতে আসলেন না কেন ভাইয়ার সাথে? আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল আপা। মুগ্ধতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, হাত দিয়ে মুছে বলল, আপনাদের ঠিকানাটা ঠিক কোথায় একটু বলবেন? মেয়েটা সাবলীল ভাবেই বলল তাদের জায়গার নাম। মুগ্ধতা সেখানকার কিছু চেনে না, তাই বুঝলো না কিছুই। এই স্পর্শ ভাই একটু ব্যস্ত আছে, ভাই আইলে কইবানি আপনারে কল করতে। আচ্ছা। কথাটা বলে মুগ্ধতা কেটে দিল। কানা পাচে খুব, স্পর্শকে মিথ্যা কথা বলেছে। ফোনটা পাশে রেখে গুটি গুটি হয়ে শুয়ে পড়ল। রাত 12টা বাজে। অনেক চেষ্টার পরও ঘুম আসছে না। বারবার মনে হচ্ছে স্পর্শকে এত সহজে ওকে মিথ্যা বলে দিল। রুম থেকে বেরিয়ে গেল মুগ্ধতা।
রাত 1টা। বিয়েবাড়ির উৎসবমুখর পরিবেশ, লোকজন বাসায় গেছে। কালকে বিয়ে, লোকজন আবার কালকে আসবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে স্পর্শ ওকে যে রুমে থাকতে দিয়েছে সেই রুমে ঢুকতেই গেলেই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর ডেকে উঠল। বাবা, আমার লগে কথা কইনার লাইগা 2 মিনিট সময় হইব? স্পর্শ পেছনে ঘুরে দেখল তৈমুর সাহেব। ওনাকে দেখে স্পর্শ বলে উঠল, আরে আপনি এভাবেই বলছেন কেন? রুমে আসুন, বসুন, একসাথে বসে কথা বলি। উনি হাসি উজ্জ্বল চোখে স্পর্শের সাথে ঘরে ঢুকলেন। ওনার হাতে পুটলি জাতীয় জিনিস, কিন্তু খুব সুন্দর করে মোড়ানো। উনি স্পর্শের সামনে বসে একটু ভাঙ্গা গলায় বললেন, তুমি কি কালকেই চলে যাইবা বাবা? স্পর্শ মুচকি হেসে বলল, আপনার বৌমা বড্ড বাঁচা স্বভাবের, আমি ছাড়া তাকে সামলানোই যায় না। সামনে তার পরীক্ষা, তাই তার একটু খেয়াল রাখা প্রয়োজন। তাকে নিয়ে পরে আসবো কোনো একদিন। তুমিও কালকে চলে যাইতেছ? আমার ঘর খালি করে পরের ঘরে আমার মেয়েটাও চলে যাইতেছে। কথাটা বলে উনি ফুপিয়ে কেঁদে দিলেন। স্পর্শ ওনার কাঁধে হাত রেখে বলেন, কাঁদবেন না বড়া, আপনাদের মেয়ে অন্য ঘরে দিয়ে তাকে এমন পর পর ভাববেন না। মেয়েদেরকে একদিন না একদিন তার বাসা ছাড়তেই হয়, বড়াকেও ছাড়তে হবে। আর কাঁদবেন না, ওর জন্য দোয়া করুন যাতে বিবাহিত জীবনটা সুখের হয়। উনি নিজেকে সামলে বললেন, তুমি কখন চলে যাইবা? এই তো বর্ণার বিদায়ের পরেই রওনা দেব। উনি ওনার হাতে থাকা পুটলিটা স্পর্শের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও বাবা, এটা বৌমাকে দিয়া দিও। যদিও বা তাকে দেওয়ার মতো আহামরি সামর্থ্য আমাদের না থাকলেও এটুকু তাকে দিয়ে দিও। সে আসলে খুব খুশি হতাম। তাছাড়া তুমি আমাদের জন্য যা করেছো তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। কথাটা বলতেই উনি কেঁদে দিলেন। পুরনো কত কথা মনে করছেন উনি। 2 বছর আগে স্পর্শ এক সপ্তাহের জন্য সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হসপিটালে ডিউটির জন্য এসেছিল। সেইবারই প্রথম স্পর্শ মুগ্ধতাকে ছেড়ে এতদিন বাইরে কোথাও ছিল। একদিন রাত 2:45 বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। স্পর্শ নাইট ডিউটি করছিল। একটা পেশেন্টকে দেখে এসে নিজের কেবিনের দিকে যেতেই দেখলো বাইরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। চিৎকারের মাঝে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। স্পর্শ ব্যাপারটা বুঝতে না পেরে বাইরে গিয়ে দেখলো স্ট্রেচারে একটা অল্প বয়সী মেয়ে। কত বয়স হবে, 17 কিংবা 18। ক্রমাগত তার শ্বাস আটকে আটকে আসছে, চোখ মুখও কেমন একটা করছে। মেয়েটার বাবা ক্রমাগত নার্সদের সাথে কথা কাটাকাটি করছে যাতে এই অবস্থায় আর মেয়েকে ভর্তি নিয়ে চিকিৎসা করা হয়। মেয়েটার মা ক্রমাগত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। ডক্টররা বারবার বলছে যে তাকে ইমিডিয়েট ঢাকা নিয়ে যাওয়ার কথা, তার কোনো রিস্ক নিতে পারবে না। স্পর্শ শুধু দেখছে। হঠাৎ মেয়েটার মুখের উপর যেন ওর মুগ্ধতার মুখের আভা পেল। বারবার মনে হচ্ছে আজ যদি এই পরিস্থিতিতে ওর মুগ্ধ থাকতো তখন নিশ্চয়ই এমন একটা মুহূর্তে ও প্রাণপণের চেষ্টা করতো যেন মুগ্ধতাকে সুস্থ করতে পারে। কতগুলো ভাবতেই স্পর্শ শিউরে উঠল। তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে বলল, পেশেন্টকে জলদি অপারেশন থিয়েটারে নিয়ে আসুন। ওনার অপারেশন এখানেই হবে। ঢাকা নিয়ে যেতে অনেক সময় লাগবে। ততক্ষণে পেশেন্টের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া ডক্টর হয়ে যদি এতটুকু রিস্ক নিতে না পারে তাহলে এই প্রফেশন অন্তত আমার জন্য না। বহু কিন্তুর পর অপারেশন সাকসেসফুল হলো। স্পর্শ যখন তাদেরকে কথাটা বলেছিল সেদিন ওনারা স্পর্শর হাত ধরে কান্নায় লুটিয়ে পড়েছিলেন। তারপর থেকে ওনারা স্পর্শকে নিজেদের ছেলের মতো মনে করেন। বন্যা ও স্পর্শকে নিজের ভাইয়ের মতো মনে করে। মুগ্ধতার কথা স্পর্শ তাদেরকে বলেছে। শেষবার এসেছিল স্পর্শ আগের বছর শীতের সময়, তবে একদিনের জন্য। বলেছিল যে পরের বার আসলে মুগ্ধতাকে নিয়ে আসবে, কিন্তু এবারও স্পর্শ নিয়ে আসতে পারল না। মুগ্ধতার এক্সাম বলে। ও জানে যে মুগ্ধতা একবার এখানে আসলে নাকি ফিরতে চাইবে না সহজে, আর ওর এক্সামের আগে এভাবে পড়ার ঘাটতি হবে। স্পর্শ ওনার হাতটা ধরে বলল, পরের বার আপনার বৌমাকে নিয়ে আসবো, আর আপনাদের দেওয়া উপহার মুগ্ধতা খুব পছন্দ করবে। ও নিজেই কেমন বাচ্চাদের মতো ব্যবহার করে। ওকে এখনও আপনাদের কথা বলা হয়নি। বলে এসেছি যে দরকারে এসেছি। যদি একবার জানে যে বর্ণার বিয়ে উপলক্ষে এসেছি আর ওকে আনেনি তাহলে করো খেতে বাঁধবে। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ওকে বোঝাবো সব কিছু। আর আপনারা ভালোবেসে দিয়েছেন, ও এই উপহার মাথা পেতে নেবে। উনি চোখটা মুছে বলেন, তোমরা সুখে থাকো। সত্যি তোমার মতো একটা ছেলেকে নিজের ছেলের মতো আদর যত্ন করতে পারছি, আমি এতেই খুশি।
ওনাদের কথার মাঝে স্পর্শের ফোনটা বেজে উঠল। ফোনে SMS এসেছে মুগ্ধতার থেকে। গুড নাইট। স্পর্শ ফোনটা রেখে দিয়ে ওনাদের সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলেন। ওনারা পাহাড়ি এলাকার মানুষ, মনটাও পাহাড়ের মতোই বড়, সবাইকে খুব ভালোবেসে আপন করে নেয়। এই মুহূর্তে মুগ্ধতাকে মিস করছে খুব। এই কয়দিন ওর মেজাজটা খিটখিটে ছিল খুব। হসপিটাল, বাসা, মুগ্ধতা, বন্যার বিয়ে এসব নিয়ে। ফোনটা হাতে নিল। এত রাতে মুগ্ধতা জেগে আছে আর ওকে গুড নাইট SMS দিয়েছে, তার মানে নিশ্চয়ই মুগ্ধতা জেগে আছে। স্পর্শ আসার সময় বারবার বলেছিল যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তাহলে মুগ্ধতা কি স্পর্শকে মিস করছে যেমনটা স্পর্শ ওকে করছে? স্পর্শ মুগ্ধতাকে কল করলো। বেশ কয়েকবার রিং হতেই মুগ্ধতা কল তুলো। মুগ্ধতা কল ধরতেই স্পর্শ মুচকি হেসে বলল, আমার পিঙ্কিশ নাগিনটা কি আমাকে মিস করছে? মুগ্ধতা আধো আধো গলায় ফোন ধরে বলল, কি আপনার বিয়ে শেষ? পাশে কি আপনার বউ আছে এখনো? আজ কি আপনার বাসর রাত? সরি, আমি না খুব পাগল, বারবার আপনাকে কল করে ডিস্টার্ব করি। হাউ স্টুপিড আই অ্যাম। স্পর্শ মুগ্ধতার গলার আওয়াজ শুনে বলল, পাগলের মতো এসব কি বলছো? আর তুমি কি কিছু খেয়েছো? মুগ্ধতা টলতে টলতে হাসতে লাগলো। ওর চোখ দুটো বন্ধ হয়ে আসার উপক্রম। স্পর্শ রেগে গিয়ে বলল, স্পিক আপ মুগ্ধ, কি খেয়েছো? মুগ্ধতা বিছানায় টলে পড়ে গেল। ফোনটা হাত থেকে অনেকটাই দূরে পড়ে গেছে। মুগ্ধতা বলল, চিন্তা নেই, এবার সোজা ছক্কাই মেরেছি। এবার আর কোনো হজমের ওষুধ না, ঘুমের ওষুধই খেয়েছি। আপনার প্রেসক্রাইব করা একটা ঘুমের ওষুধ কিনেছি। ওষুধই নামার জন্য সেই ঘুমের ওষুধটা লিখেছিলেন, সেই প্রেসক্রাইবটাই ওষুধই কিনেছি। ওইটা হাইড্রোজেন খেয়ে খুব ভালো ঘুম হয় নাকি? সত্যি ভালো ঘুম হয়। নাও আই ক্যান রিয়েলাইজ ইট। আমার এখন ভালো ঘুম হচ্ছে, কিন্তু আই এম নট স্টুপিড। পারহাত মুগ্ধতা কটা ঘুমের ওষুধ খেয়ে তা আপনাকে বলবে না, না একদম না। কথাটা বলে মুগ্ধতা হাসতে হাসতে চোখ বন্ধ করে ফেল। এদিকে স্পর্শ যেন দুনিয়া ঘুরছে। ও মুগ্ধতার কাছে নেই। না জানি মেয়েটা আবার কি ভেবে এসব করেছে। ও আর ভাবতে পারছে না। এবার যদি মুগ্ধতা বেঁচে যায় তো স্পর্শ আর ওকে আস্ত রাখবে না।